ভারত থেকে এনসিপি নেতাদের হত্যার নির্দেশ। শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের নামে চাঞ্চল্যকর অভিযোগ। এবং সর্বশেষ জানাবো, ভারতকে খুশি করতে রুপিতে লেনদেনের সিদ্ধান্ত ছিল হাসিনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত থেকে এনসিপি নেতাদের হত্যার নির্দেশ। শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের নামে চাঞ্চল্যকর অভিযোগ। গোপালগঞ্জের এনসিপি কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ উঠেছে, সরাসরি ভারতের মাটি থেকে এনসিপি নেতাদের হত্যা এবং হামলার নির্দেশ দিয়েছেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। বিশেষ সূত্র এবং একাধিক অডিও বার্তার ভিডিওতে দেখা গেছে, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি রক্ষা এবং এনসিপির পদযাত্রা পণ্ড করতে শেখ হাসিনা গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত নেতাদের একের পর এক ফোন করেন। অভিযোগ অনুযায়ী অডিও বার্তায় তিনি বলেছেন, গোপালগঞ্জের মাটি থেকে ওরা কেউ যেন জীবিত ফিরে যেতে না পারে। শেখ হাসিনার সরাসরি নির্দেশের পর গোপালগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং কৃষক লীগের নেতাকর্মীদের একযোগে সংঘবদ্ধ করা হয়। কলকাতায় থাকা শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম, লন্ডনে থাকা আব্দুর রহমান, ইকবাল হোসেন অপু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজল সবাই মিলে হামলার সমন্বয় করেন বলে অভিযোগ উঠেছে। এদিকে ভারতে পলাতক নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ফেসবুক লাইভে এসে সরাসরি হামলার আহ্বান জানান। তার আহ্বানেই গোপালগঞ্জ পৌর পার্ক মাঠের কর্মসূচি শুরুর আগে স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পরে এনসিপি নেতাদের গাড়ি বহরে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জের এই হামলায় এনসিপির শীর্ষ নেতাদের হত্যার লক্ষ্য ছিল বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এনসিপির নেতাদের ভাষ্য, আওয়ামী লীগের দীর্ঘদিনের একক দখলদারিত্ব ভাঙার চেষ্টা করতে গিয়ে তারা সরাসরি রাজনৈতিক হত্যার নিশানায় পড়েছেন। এদিকে এই ঘটনায় কলকাতায় গোপন আস্তানায় থাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজলের স্ত্রী ইয়াসমিন আলম স্থানীয় নারী কর্মীদের সংঘবদ্ধ করতে কলকাতা থেকে নির্দেশনা দিচ্ছিলেন। তবে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে। এনসিপির ঘোষিত 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে শুরু হওয়া এই হামলায় ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যে গোপালগঞ্জ সহ আশেপাশের জেলায় তল্লাশি চলছে। ভারতকে খুশি করতে রুপিতে লেনদেনের সিদ্ধান্ত ছিল হাসিনার। বাণিজ্যিক ভারসাম্যে বাংলাদেশ বড় ধরনের ঘাটতিতে থাকা সত্ত্বেও আমদানি রপ্তানিতে ভারতীয় মুদ্রা রুপির প্রচলন করেছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার। তীব্র সংকট ও দর বৃদ্ধির কারণে ডলারের ওপর থেকে চাপ কমানোর উপায় হিসেবে প্রতিবেশী দেশটির সঙ্গে বাণিজ্যিক লেনদেনে 2023 সালে রুপিকে মুদ্রা হিসেবে গ্রহণ করা হয়। ওই সময় ব্যবসায়ীরা রুপির মাধ্যমে লেনদেনকে সাধুবাদ জানালেও বাস্তবে তাতে কোনো সাড়া মিলছে না। এ পর্যন্ত ভারত থেকে 2,88,00,000 রুপির পণ্য আমদানি করা হয়েছে। এর বিপরীতে বাংলাদেশ থেকে 3,41,00,000 রুপির মূল্যমানের পণ্য রপ্তানি করা হয়েছে। শেখ হাসিনার পতনের পর রুপিতে সবশেষ লেনদেন হয় গত বছরের 9 সেপ্টেম্বর। ওই সময় প্রায় 50 লাখ রুপি মূল্যের পণ্য আমদানি করেছিল হবিগঞ্জ এগ্রো লিমিটেড। দুই দেশের মধ্যে বছরে প্রায় $10 বিলিয়ন বাণিজ্য হয় বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 1,20,000 কোটি টাকার মতো। সেই হিসেবে রুপিতে খুব সামান্যই লেনদেন হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা হিসেবে স্বীকৃত না হলেও ভারতের স্বার্থেই রুপিকে লেনদেনের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ভারতীয় মুদ্রার শক্তিশালীকরণের পাশাপাশি ভারতের ওপর বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরশীলতা বাড়ানোই ছিল এটির মূল কারণ। তারা বলছেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্যে যদি সাম্য বজায় থাকত, সেক্ষেত্রে ডলারের পরিবর্তে রুপিতে লেনদেন হলে এতে ডলারের ওপর চাপ কমত। কিন্তু বড় ধরনের বাণিজ্যিক ঘাটতিতেও ডলারের পরিবর্তে রুপির লেনদেনে মূলত ভারতকে সুবিধাই দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন, বাংলাদেশ সাধারণত ভারতে $2 বিলিয়ন মতো পণ্য রপ্তানি করে। বিপরীতে ভারত থেকে $8 বিলিয়ন পণ্য আমদানি করে। এখন যদি রুপিতে লেনদেন করতে হয়, তাহলে ঘাটতিতে থাকা $6 বিলিয়ন রুপি বাংলাদেশকে কিনতে হবে। রুপির মাধ্যমে লেনদেন হলে ভারত থেকে ডলারের বিনিময়ে রুপি ক্রয় করে, তবেই তা পরিশোধ করতে হবে।
রুপির একমাত্র উৎস হিসেবে ভারত ছাড়া আর কোনো বিকল্প নেই। ফলে ডলারের সঙ্গে রুপির বিনিময় হারেও ভারতের বাড়তি সুবিধা নেয়ার প্রবণতা থাকবেই। আর এর মাধ্যমে ভারতীয় মুদ্রা রুপির বাজার শক্তিশালী করার একটি সুযোগ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ডলারের পর্যাপ্ততা অনেক বেশি। ডলারের সংকট থাকলেও সেটি বিকল্প অনেক উৎস থেকে জোগাড় করা সম্ভব, কিন্তু রুপির একমাত্র উৎস ভারত। ফলে সব মিলিয়ে ভারতের ওপর বাংলাদেশের নির্ভরশীলতার একটি প্রয়াস। জানতে চাইলে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডক্টর এম মাসরুর রিয়াজ আমার দেশকে বলেন, ভারতের সঙ্গে রুপির লেনদেনের সিদ্ধান্ত সুবিবেচনা প্রসূত এবং বাস্তবসম্মত ছিল না। শুধু রাজনৈতিক উদ্দেশ্য এবং ভারতকে খুশি করতেই রুপির লেনদেন প্রচলন করা হয়। 2023 সালে যখন রুপিতে লেনদেনের সিদ্ধান্ত হয়, তখন আমেরিকার সঙ্গে শেখ হাসিনা সরকারের একটি টানাপোড়েন তৈরি হয়। সেই কারণে ডলারকে চ্যালেঞ্জ জানানোর উদ্দেশ্যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। কিন্তু রুপিতে লেনদেনে ভারতের রপ্তানিকারকরাও আগ্রহী নন, কারণ ডলার একটি অগ্রাধিকারমূলক এবং শক্তিশালী মুদ্রা। সেই জন্য ভারতীয়রা রুপির পরিবর্তে ডলারকে বেশি অগ্রাধিকার দেন। এই কারণে ডলারের পরিবর্তে মুদ্রায় লেনদেনে খুব একটা সাড়া মেলেনি। ভারতের সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিশেষ সম্পর্কের কারণে এবং ভারতকে তুষ্ট করার প্রবণতা থেকেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক মুদ্রা হিসেবে মার্কিন ডলার, ইউরো, পাউন্ড, চীনা মুদ্রা ইউয়ান এবং জাপানি মুদ্রা ইয়েন স্বীকৃত। এর মধ্যে ডলার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বিশ্ব পরিমণ্ডলে রুপিকে মর্যাদাপূর্ণ মুদ্রায় রূপান্তর করতে ভারত বহু বছর ধরে চেষ্টা চালিয়ে আসছে। দেশটির অর্থ মন্ত্রণালয় সে দেশের বাণিজ্য সংগঠন এবং ব্যাংকগুলোকে ভারতীয় মুদ্রায় বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য শুরুর পরামর্শ দিতে থাকে। ভারতীয় সরকারের ওই ইচ্ছার বাস্তবায়ন ঘটায় শেখ হাসিনার সরকার। 2009 সালে শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে 20টি চুক্তি এবং 67টির মতো সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। ওইসব চুক্তিতে ভারতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ভারতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আরও একটি উদাহরণ হচ্ছে দুই দেশের মধ্যে বাণিজ্য লেনদেনে ভারতীয় মুদ্রার প্রচলন। মূলত শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে ভারতীয় রুপির মাধ্যমে লেনদেনের বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে বিভিন্ন সময় নানান ফোরামে আলোচনা হলেও তা কার্যকর হয়নি। তবে দেশ আশঙ্কাজনকভাবে রিজার্ভ কমে যাওয়ায় ডলারের সংকট তৈরি হয়। ডলারের সংকটের কারণে ফের রুপিতে লেনদেনের বিষয়টি আলোচনায় উঠে আসে। 2022 সালের ডিসেম্বরে ভারতে দুই দেশের বাণিজ্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে রুপিতে বাণিজ্যিক লেনদেন করার প্রস্তাব করে ভারত। তৎকালীন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি দেশে ফিরে এসে রুপিতে লেনদেনের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। এরপর সব পক্ষই ভারতীয় রুপির ব্যবহারের বিষয়ে সম্মত হয়। দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তব রূপ লাভ করে। তবে সূত্রের দাবি, অর্থনৈতিক বাস্তবতার চেয়ে ভারতীয় মুদ্রা রুপির বিশেষ মর্যাদার বিষয়টি মাথায় রেখে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার বিশেষ আগ্রহেই দুই দেশের বাণিজ্যে রুপি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। শেখ হাসিনাকে খুশি করতে ওই সময় অনেক ব্যবসায়ী নেতা রুপিতে লেনদেন শুরু হওয়াকে স্বাগত জানিয়েছিলেন। রুপির ব্যবহার হলে মুদ্রা বিনিময়জনিত ব্যয় কম হওয়ায় ব্যবসায়ীরা লাভবান হবেন, এমন মন্তব্য করেছিলেন তারা। এদের মধ্যে একজন হলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বর্তমান প্রেসিডেন্ট তাসকিনে খান। রুপির লেনদেনের বিষয়ে একটি গণমাধ্যমকে তিনি বলেছিলেন, রুপিতে লেনদেন শুরু হলে অন্তত 200 কোটি ডলার বাঁচবে। সরকার তৃতীয় কোনো দেশ থেকে রুপি আনতে পারলে আরও ডলার সাশ্রয় সম্ভব। বেশ কয়েকটি দেশের সঙ্গে আমাদের বাণিজ্য উদ্ধৃতি আছে। সেসব দেশের রপ্তানির অর্থের কিছু অংশ রুপিতে আনার সুযোগ আছে। তাসকিন আহমেদ একসময় ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন। তার এই মন্তব্যের বিষয়ে জানতে ফোন করেন, তিনি সাড়া দেননি। পরে খুদে বার্তা পাঠিয়ে তার মন্তব্য জানতে চাইলে আমার দেশকে জানান তিনি দেশের বাইরে অবস্থান করছেন। প্রশ্নটি খুদে বার্তা আকারে পাঠানোর অনুরোধ জানান তিনি। গণমাধ্যমে দেওয়া তার বক্তব্য তুলে ধরে এ বিষয়ে মন্তব্য চাওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে তার প্রতিষ্ঠান এই পর্যন্ত রুপিতে কি পরিমাণ লেনদেন করেছে তার তথ্যও জানতে চাওয়া হয়। খুদে বার্তাটি দেখার পর সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি কোনো উত্তর বা মন্তব্য দেননি। রুপিতে লেনদেনের সাড়া না পাওয়ার বিষয়ে জানতে চাইলে অর্থনীতিবিদ আবু আহমেদ আমার দেশকে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতি অনেক বেশি।
ভারত থেকে আমদানিতে আমরা যদি রুপি গ্রহণ করে ভারত তো আমাদের মুদ্রা টাকা গ্রহণ করবে না, ফলে ডলারই তারা চাইবে। ফলে রুপির প্রচলন করা হলে এটি আগ্রহ তৈরি করতে পারেনি। এ প্রসঙ্গে রিকন্ডিশনড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ভারতীয় মুদ্রাকে আন্তর্জাতিক মুদ্রায় পরিণত করার প্রয়াসের সমর্থনে শেখ হাসিনা রুপিকে লেনদেনের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।